আপনার একটা ইন্টারেস্টিং টি শার্ট আমি দেখতে পারতেছি, পেদ্রি রদ্রি রদ্রি পেদ্রি। ও আচ্ছা, ওই যে একটা মিম চলতেছে ওইটার মতোই না? টার্মটা হচ্ছে একবারে নতুন, পেড্রি রড্রি রড্রি। হ্যাঁ, মানে দুইজন হয়তো ওয়ান টু ওয়ান। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি বল পাচ্ছেন না। সিম্পল ব্যাপার, কতক্ষণ বল ধরে রাখবেন আপনি বার্সেলোনার সাথে। এমনিতেই ফ্লিকের সিস্টেম হলো কাউন্টার প্রেসিং। পেদ্রি রদ্রি এরপরে জয়েন করে ফেলতে পারে, ধরেন ইনজুরি থেকে আসলে আবার ফ্র্যাঙ্কি, এর মধ্যে আবার বের্নাল আছে, ফেরমিন আছে, ওলমো আছে। মানে বার্সেলোনার মিডফিল্ডের হিসাব যদি করে মানে তাহলে ইউরোপে এখন রড্রি সহ আর কি, আফটার রড্রি এখন ইউরোপে আর আশেপাশে কোনো টিমই আসে না, সিম্পল হিসাব। লাস্ট এপিসোডে আমরা রদ্রির বার্সেলোনার আসার সম্ভাবনা ছিল, ওই সময় আমরা আলাপ করছিলাম। আজকে রদ্রি অলরেডি বার্সেলোনার ঘরের ছেলে। আপনার একটা ইন্টারেস্টিং টি শার্ট আমি দেখতে পারতেছি, পেদ্রি রদ্রি রদ্রি পেদ্রি। ও আচ্ছা, ওই যে একটা মিম চলতেছে ওইটার মতোই না? আপনি এটা দেখে কিনছেন না? ওইটা থেকেই আসলে, কারণ মিডফিল্ডে দেখেন বার্সেলোনা মিডফিল্ডে আগেই কন্ট্রোল করতো, লা লিগাটা অ্যাটলিস্ট কন্ট্রোল করতো, এটা ডেফিনেটলি ট্রু। রিয়াল মাদ্রিদ ফ্যানরা ধরেন আমাদের জন্মের যে ব্যাচ, জন্ম থেকে ওই ব্যাচটাই জিনিসটা দেখে আসছে। ওরা জাভি ইনিয়েস্তা বুস্কেটস দেখছে, আর বাকি কিছু দেখার বাকি কি। এরপরে বার্সা প্রজেক্টে ধরেন আদামা তাওরে, হ্যাঁ, তারপর ওই যে ওরিয়ল রোমেও, এদেরকেও মিডফিল্ডে দেখছে। ওই সময়গুলোতেও মিডফিল্ডের কন্ট্রোল বার্সেলোনা কখনো 100% মিডফিল্ডে আউটক্লাসড হয়ে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে। মিডফিল্ড ব্যাটেলে এরকমটা কখনো হয় না। সো লা লিগাতে বার্সেলোনা মিডফিল্ড ওয়াজ অলওয়েজ দেয়ার। যখন থেকে লামাসিয়া বুম করা শুরু করছে, যখন থেকে ব্রেকআউট হয়েছে, বা বার্সার যে জেনারেশনটা ব্রেকআউট হয়েছে 2009, এরপরের থেকে আসলে মিডফিল্ড ডমিনেন্সটা কখনোই মানে অন্য কোনো দিকে যায় না, অ্যাটলিস্ট লা লিগায়। ঠিক আছে, তো ওই জায়গাটা থেকে আসলে ওই এটার সাথে এই টার্মটা হচ্ছে একবারে নতুন, পেড্রি রড্রি রড্রি। মানে দুইজন হয়তো ওয়ান টু ওয়ান। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি বল পাচ্ছেন না। নাও লেটস প্লে। কমেন্ট্রি হয়তো এরকম শোনা যাবে, মানে আপনি বল পাচ্ছেন না, সিম্পল ব্যাপার, কতক্ষণ বল ধরে রাখবেন আপনি বার্সেলোনার সাথে। এমনিতেই ফ্লিকের সিস্টেম হলো কাউন্টার প্রেসিং, কাউন্টার রিকভারি, কাউন্টার প্রেসের জন্য সেরা। এই অবস্থায় যখন পেদ্রি এমনিতেই কন্ট্রোলার, একটা সময় ছিল পেদ্রি আর ফ্র্যাঙ্কি যখন ফুল ফিট ছিল দুইজন একসাথে, তখন বার্সেলোনা বল ডমিনেন্সটা সেই লেভেলের ছিল। তো এখন ধরেন পেদ্রি রদ্রি এরপরে জয়েন করে ফেলতে পারে, ধরেন ইনজুরি থেকে আসলে আবার ফ্র্যাঙ্কি, এর মধ্যে আবার বের্নাল আছে, ফেরমিন আছে, ওলমো আছে। মানে বার্সেলোনার মিডফিল্ডের হিসাব যদি করে মানে তাহলে ইউরোপে এখন রড্রি সহ আর কি, আফটার রড্রি এখন ইউরোপে আর আশেপাশে কোনো টিমই আসে না, সিম্পল হিসাব, ক্লোজ। না মানে যে মেসি যখন বার্সেলোনা থেকে চলে গেল, ওই সময় থেকে তো যে বার্সেলোনার আর্থিক অবস্থার খুব একটা, মেসি থাকা অবস্থা থেকেই মিডফিল্ডের ভাঙার ক্রাইসিসটা স্টার্ট মানে হয়েছিল, জাভি ইনিয়েস্তা যাওয়ার পর থেকেই। মেসি, আন্দ্রে গুমেজ, তারপরে আর্থুর মেলো, পৌলিনহো, এদের সাথে খেলছে 2020 সালে। ওরকম মেসি নিয়ারলি একটা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে দিছে এদেরকে সাথে নিয়ে আর কি, বুঝতে পারছেন? সো আসলে মেসি থাকার কারণে ওই সময়ে বার্সার গ্যাপটা দেখা যায় নাই, বোঝা যায়। ধরেন জাভি ইনিয়েস্তা চলে যাওয়ার পরে যদি মেসি চলে যাইতো, তো বার্সা তখনই একটা ধাক্কা যা খাওয়ার খাইয়ে যেত, তো এতদিনে হয়তো আরো ভালো গুছাইতো, আর নাহলে গুছাইতে পারতো না। যাই হোক, মেসি তো সেলফিশ হইলে করতে পারতো। আসলে মেসি তো তার লাইফটাই দিয়ে গেছে বার্সেলোনা, কিছু করার নাই। মেসিকেও আবার বার্সেলোনাই দিছে। মেসির যে জন্ম, বা মেসিকে পুরা বিশ্ব চিনছে, বা মেসি মেসি হয়ে উঠছে, এটা তো বার্সেলোনার জন্য হয়েছে। সো মেসি অ্যান্ড বার্সেলোনা এটা হচ্ছে ধরেন একে অন্যের পরিপূরক, একই মুদ্রার এপিঠ ওপিঠ, আলাদা করার কোনো সুযোগই নাই।